মানুষের বিবেক যখন মরে যায় তখন সে কেবল একখণ্ড মাংসপিণ্ড হয়ে বেঁচে থাকে নির্বিকার নিষ্ঠুর। বেলিও একদিন ভালোবাসতে জানতো, তবুও লোভের অন্ধকারে সে নিজের আত্মাটাই হারিয়ে ফেল। তার চাওয়া ছিল ক্ষমতা, প্রাচুর্য, আর সেই পথ দেখারও তার পরকীয়া প্রেমিক লেহিয়ান। রেয়ান সাহেবের সম্পত্তি হাতিয়ে নিয়ে তার পরিকল্পনা করলো কাপড়ের ব্যবসা আর গড়ে তুলবে নারী মাংসের হাট। বাধা শুধু রিচার্ড আর তার বাবা। কিন্তু বেলি তো আর পূর্ণ প্রেমের মায়ায় আবদ্ধ নেই। এক রাতের ভালোবাসা দিয়ে কি জীবনের লোভ পূরণ হয়? তাই এক রাতে গভীর অন্ধকারে বেলি হাতে তুলে নিল কুড়াল। যেই বুক একদিন তার সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল ছিল, সেইখানে সে বসিয়ে দিল নৃশংস আঘাত। রিচার্ড তখন অনেক দূরে, একা। বাবা মা থাকতে সে এতিম হয়ে গেছে বহু আগে। নিজের খাবার নিজেকে জোগাড় করে খেতে হতো। বাবার মুখে তুলে দিতে হতো এক মুঠো ভাত। আর সেই পথেই একদিন এক ঝড় জলের রাতে সে দেখলো এক রত্তি মেয়ে ফুটপাতে কাঁপছে। তার ক্ষীণ দেহ, শূন্য চোখ। রিচার্ডের হৃদয়ে কোথাও যেন একটা শূন্যতা তৈরি করলো। সে মেয়েটাকে তুলে নিয়ে এলো নিজের ছোট্ট দুনিয়ায়। এতে অবশ্য তেমন সমস্যা হয়নি। মেয়েটাও একদিন রাস্তায় থাকতো, রিচার্ডও একটা সঙ্গী পেল, মেয়েটাও একটু আশ্রয়স্থল পেল। তার পরিবার বলতে তখন ছিল 3 জন। সে, তার ছোট্ট বোন, তার অসুস্থ বাবা। কিন্তু এই নিষ্পাপ আশ্রয়ে নজর পড়ল নরপিশাচদের। বেলি মেয়েটাকে বাসা থেকে বের করে দিতে চাইলো। বহুদিন পর রিচার্ড মায়ের কাছে গিয়েছিল। বেলির পায়ে মাথা রেখেছিল, কেঁদেছিল। সেদিন বেলি হয়তো খানিকটা গলেও গিয়েছিল, কিন্তু তার প্রেমিকের বরফ হৃদয়ে ফাটল ধরেনি। বরং সুযোগ পেলে সে আদরের নাম করে শিশুটার কোমল শরীরে তার নোংরা হাত রাখত। রিচার্ডের ভেতরটা ধ্বংস হয়ে যেতে চাইতো এসব দেখে। তাই সে বেশিরভাগ সময় বাইরে থাকতো আর বোনকে বাবার পাশে বসিয়ে যেত। সে ভাবতো বাবার সাথে থাকলে অন্তত বোনটাকে নিরাপদ থাকবে। কিন্তু সে জানতো না, জানোয়ারেরা যখন মানুষ সেজে বসে থাকে তখন তাদের নখ সবচেয়ে ধারালো হয়। তার অসহায় বাবা চোখের সামনে দেখেছে কিভাবে জানোয়ারগুলো বাচ্চা মেয়েটাকে স্পর্শ করেছে, তবুও কিচ্ছু বলতে পারেনি। পঙ্গু শৈল, অথর্ব আত্মা, সে কেবল শূন্য চোখে চেয়ে থাকতো। আর মেয়েটা চুপচাপ সহ্য করেছে, কারণ সে শিখে গেছে চিৎকার করে লাভ নেই। আর রিচার্ড, সে জানতোই না তার অস্তিত্বের সবচেয়ে কোমল অংশটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। একদিন যখন সত্যিটা জানবে, তখন হয়তো তার বুকের ভেতর যে মানুষটা বাস করে সেও মারা যাবে। তবে তখন আর সে মানুষ থাকবে না, হয় সে পিশাচ, নয়তো নিঃশেষ হয়ে যাবে এক কঠিন প্রতিশোধের আগুনে। বেলি প্রথমে মারতে চায়নি রেয়ান সাহেবকে, তার পাপাচারী প্রেমিক আর সেই শয়তান দলের তাকে এমন এক ফাঁদে ফেলেছিল যেখানে বিকল্প বলতে কিছু ছিল না। তারা তার বিবেককে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে ভুলে গিয়েছিল কে বন্ধু কে শত্রু। কেবল একটাই কথা তার মাথায় গেঁথে দেওয়া হয়েছিল, স্বামীকে মারতে পারলে রিচার্ড বাঁচবে। রিচার্ড তখন বাইরে খাবারের সন্ধানে। তার ছোট্ট বোনের আবদার ছিল এক টুকরো কেক। কিন্তু যখন রিচার্ড কেক হাতে হাসি মুখে বাসায় ফেল, তখন তার চোখে আনন্দের খেলা নয়, বরং এক বিভীষিকার ছায়া। রক্তমাখা ঘর, নিথর পড়ে থাকা বাবার দেহ, আর কাঁপতে থাকা তার মা, সবকিছু মিলিয়ে এক দুঃস্বপ্ন। কিন্তু এখানে শেষ নয়। বেলিকে ওরা শিখিয়েছিল স্বামীর মৃত্যু মানেই ছেলের জীবন, অথচ সেদিনও ওরা প্রতারণা করলো। রিচার্ডকে ছাড়বে বলেছিল, কিন্তু তাকে তারা ইতালির অন্ধকার জগতে বিক্রি করে দিল। বেলির পৃথিবী তখন পুরোপুরি ভেঙে গেল। স্বামীকে তো এমনিতেই হারিয়েছে, এখন ছেলেকেও হারালো। শূন্য হাতে বসে রইল সেই কর্মফলের এক নির্মম শাস্তি নিয়ে। কিন্তু ভাগ্য রিচার্ডের গল্প অন্যভাবেই লিখেছিল। তার ভাগ্য তাকে ছেড়ে ফেলেছিল ইতালির মাফিয়া বস ফাদারের কাছে। তার হওয়ার কথা ছিল দাস, সে হয়ে উঠল রাজা। কারণ তার ভেতরে ছিল দুঃসাহস, এক অসীম জেদ, যা তাকে ধ্বংসের বদলে নতুন এক পরিণতির দিকে টেনে নিল। রিচার্ডকে যখন অন্য বাচ্চাদের সঙ্গে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তার নীল চোখে ধাউ ধাউ করে আগুন। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই লোকটার দিকে যে তার মাকে অচেনা করে ফেলেছিল, যে তার পরিবার ধ্বংসের কারিগর, যে তাকে লাঞ্ছিত করেছে, যে জানোয়ার তার 5 বছরের ছোট্ট বোনটাকে নির্মমভাবে হত্যা ও ধরেছে। রিচার্ড শান্ত দৃষ্টিতে আশপাশ তাকিয়ে দেখল। এক গার্ডের কোমরে ঝুলে থাকা ছুরিটা তার চোখে পড়ল। পর মুহূর্তে ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ল
সে 8 বছরের শিশুটিকে সেদিন থামাতে পারেনি। উন্মত্ত রিচার্ড একের পর এক আঘাত ছিন্ন ভিন্ন করে দিল সেই জানোয়ারকে। সেই রক্তাক্ত মুহূর্তে সাক্ষী হয়ে রইল তার গালে লেগে থাকা ছুরির ক্ষতচিহ্ন। প্রথম খুনের স্মৃতি হয়ে সেই দাগ আজও তার সঙ্গে বয়ে চলেছে। ফাদার সেদিন নীরবে দেখেছিল রিচার্ডের চোখে আগুন। সে আগুন যে কোনো অগ্নি সম্ভাবনার মতোই ছিল, জ্বলন্ত, ক্ষুদ্র, অথচ ভয়ঙ্কর। যেখানে সকল বাচ্চারা ভয় কাঁপছে, সেখানে সে বর্বর হত্যাকাণ্ডে মেতেছে। সেদিনই ফাদার সিদ্ধান্ত নিয়েছিল রিচার্ডকে তার রাজ্যের রাজা বানাবে। তবে রাজা হতে হলে তেজ এবং যোগ্যতা প্রয়োজন। তার রিচার্ডের মাঝে ছিল যতটা অগোচরে ততটাই ভয়ঙ্কর। তবে কোনো সাধারণ রাজা নয়, তাকে তৈরি করতে হবে এক নৃশংস জানোয়ার, এক নিঃসঙ্গ শিকারী যে জীবিত থাকতে চায় শুধু নিজের জন্য, আর মৃত্যু হবে তার জীবনের সবচেয়ে বড় মধুর আস্বাদ। রিচার্ডকে আটকে রাখা হলো এক অন্ধকার গহ্বরে, যেখানে শুধু ধোয়া, কালো অন্ধকার আর ভেজা মাটির গন্ধ। ৮৬ হাতের এক কবরস্থানের যেখানে জীবন ছিল এক নিঃশ্বাসের মতন, শ্বাস নিতে গেলেও গলার স্যাঁতস্যাঁতে ভয়। ঘরটাই খালি, 2 হাতে একটা দরজা ছাড়া আর কিছুই ছিল না। আর মেঝে রক্তে ভেজা, শুকিয়ে গেলে উপরে থেকে ঝরতো নতুন রক্ত প্রতিদিন, কখনো থামতো না। সেখানেই তাকে থাকতে হবে প্রতিদিন, রক্তে স্নান করতে হবে ওকে ক্রমাগতভাবে গড়ে তোলার জন্য। প্রতিদিনই ভিন্ন জাতের বন্য পশু ছেড়ে দেওয়া হতো অন্ধকারের সেই ২৮ হাত ঘরের ভেতর। শুরুতে ভয়ে শিহরিত হয়ে উঠত রিচার্ড, শরীর ক্ষত বিক্ষত হতো প্রতিদিনের ন্যায়, কিন্তু শিকার তাকে শক্তিশালী করে তুলেছিল। ঘরে শুধু ছোট্ট একটা ধারো চাকু, চাকুটির ছোট্ট ধার, সেই ধারই ছিল তার একমাত্র অস্ত্র। প্রথমে যখন তার হাতে চাকু আসতো সে আহত হতো, রক্তাক্ত হতো, কিন্তু সে ছিল এক পিশাচ যে পরবর্তীতে ধীরে ধীরে নিজেকে শিকারী রূপে গড়ে তুলতে লাগলো। এই ঘর তার জন্য ছিল মৃত্যু ও জীবনের মাঝখানে। প্রতিদিন একে একে হায়না, বন্য পশু, মানুষ সব কিছু তার শিকার হতে আসতো। সেই অন্ধকার ঘরে থেকে কেউ আর বের হতে পারত না। তাদের রক্তের বন্যা গড়িয়ে পড়তো রিচার্ডের হাতে। তার শরীর আর তার মনের কিছুই অবশিষ্ট থাকলো না, শুধুই বন্যতা। ঘরটিতে মাংসের গন্ধে ভরা থাকতো, পচা কাঁচা সব একাকার। 2 দিনে খাবার দেওয়া হতো। খিদের তাড়নায় সে খেত মাংস, তবুও তার ক্ষুধা কখনো মিটেনি। তার ক্ষুধা ছিল শুধু রক্তের প্রতিশোধে। আর সেই পুরো সময় জুড়ে ফাদার তার প্রশিক্ষণ নির্মম প্রক্রিয়া চালিয়ে গিয়েছিল তার উপর দিয়ে। শারীরিক, মানসিক, আবেগিক কোনো কিছুই তাকে চলাতে পারত না। এভাবেই রিচার্ডের ভেতর থেকে সব কিছু মুছে গেল। মনুষ্যত্বের ছিটে ফোটাও আর অবশিষ্ট ছিল না। সে ছিল শুধুই এক অমানবিক অস্ত্র, যাকে তৈরি করা হয়েছিল একদিনে পুরো পৃথিবী ধ্বংস করার জন্য। 12 বছর পর সেই ঘর থেকে রিচার্ড বের হয়ে আসলো এক প্রাণী, এক দানব। তার মধ্যে শুধু ক্রোধ, হিংস্রতা আর ক্ষুধা ছিল। মাটির নিচের ২৮ হাত ঘরে সে রেদওয়ান হয়ে ঢুকেছিল বলে হয়েছে রিচার্ড হিসাবে। পরবর্তীতে সমাজের কাছে নতুন তার পরিচয় গড়ে উঠে গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত নামে। মুক্ত হওয়ার পর তার প্রথম কাজ ছিল সেই বিকৃত মস্তিষ্কের মহিলাকে খুন করা, যার কারণে সে এইভাবে তৈরি হয়েছে। 12 বছর পর দেশে এসেছিল রিচার্ড, কিন্তু পায়নি সে মহিলাকে। তার নিয়তি তাকে বহু আগে টেনে নিয়েছিল। এভাবেই তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ, যে জানোয়ার, যার মধ্যে আবেগ, বিবেক আর মনুষ্যত্ব কিছুই অবশিষ্ট ছিল না। রিচার্ড কায়নাত ইতালির এক কুখ্যাত গ্যাংস্টার, যে একসময় ছিল বাংলাদেশের একজন সাধারণ ছেলে। পরবর্তীতে তার অভিশপ্ত অতিথি তাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছিল। আর সেই থেকেই শুরু হয়েছিল নারী বিদ্বেষ। সেদিন দুর্বল ছিল, ভীতু ছিল বলে এগোয় যায়নি, বাঁচায়নি তার বাবাকে। তাই তো দুর্বলের প্রতি ও তার এত তিক্ত মনোভাব। 2টি কোমল হাত পেছন থেকে এসে আলতোভাবে শরীরে স্পর্শ করে শক্ত ঢোকিল রিচার্ড। গলার গভীরে একদলা শুষ্কতা জমেছে, তার বুকের ভেতরে তীব্র হৃদস্পন্দন, অথচ বাইরে অববাই নিস্তব্ধতার মুখোশ। নিজেকে সামলে বুকের উপর রাখা হাতের দিকে হাত বাড়াতে মুহূর্তের মধ্যে কোমল সেই হাতের উপর পকেট থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সরে গেল রিচার্ড। নিজ বিদ্যুতের মতো ঘুরে গিয়ে
আরেকটি বন্দুক তুলে নিল হাতে। দুজনই মুখোমুখি, দুজনের অস্ত্র পরস্পরের দিকে তাক করা। এলিজাবেথের মুখে রক্তিম দুঃখ আর ঘৃণায় কম্পনমায়, কণ্ঠ বাষ্পরুদ্ধ, তবুও তীক্ষ্ণ শীতলতায় কাঁপতে কাঁপতে আওড়ালো, আপনি কি ভেবেছেন এসব কথায় আমি সব ভুলে যাব? ভুলে যাব যে আমার সন্তান খুন হয়েছে? ভুলে যাব যে আপনার অতীত আমার সব ছিনিয়ে নিয়েছে? আমি ঘৃণা করি সেই অতীতকে যে আমার বুকের ধন কেড়ে নিয়েছে। রিচার্ড বন্দুকের ট্রিগার শক্ত করে চেপে ধরল, গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমিও ঘৃণা করি। কান্নাগুলো গলায় দলা পাকাচ্ছে। এলিজাবেথ ভাইয়ের নিঃশ্বাস ফেলে শক্ত গলায় বলল, কেন সেদিন আসেননি? রিচার্ড নত দৃষ্টি নিবিষ্ট করে অনুশোচনা মিশ্রিত কণ্ঠে বলল, অতিরিক্ত নেশা হয়ে গিয়েছিল তা। আপনি খুন করেছেন আমার সন্তানকে। বাবারা কখনো সন্তানের খুনি হতে পারে না। এতটুকু বলে রিচার্ড থমকে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলল গভীরভাবে। হঠাৎ কণ্ঠে বেজে উঠল এক কঠোর নিষ্ঠুরতা, ও হয়তো আমাদের ছিল না, তাই আমাদের কাছে নেই। এলিজাবেথ গর্জে উঠল, চোখ দুটো চলচল করছে অশ্রু আর ক্ষোভ। ও ছিল। নিজের হাত তলপেটে রেখে ফিসফিস করল, এখানেই ছিল। আপনার অতীত ওকে গিলে খেয়েছে। শেষের কথাটা চেঁচিয়ে বলল। রিচার্ড ঠোঁট টেনে উঠল তিক্ত হাসিতে। আমার না এলিজাবেথ, আমার অভিশপ্ত অতীত, যার কোনো ঠাঁই নেই আমার জীবনে। কান্নায় আটকে আসা গলা এলিজাবেথ শুধালো, আমার সাথেই কেন বারবার এমন হয়? রিচার্ড ধীরে চোখ তুলল। একই প্রশ্ন যদি আমি করি, আমার শৈশব কেন নষ্ট হলো? কেন আমি ডাক্তার হতে চেয়েও পারলাম না? কেন খুনি হলাম? আকস্মিকভাবে এলিজাবেথের কণ্ঠে দাবানলের মতো যন্ত্রণার ঝলক। আমার সন্তানকে ফিরিয়ে দিন। হারিয়ে যাওয়া জিনিস যদি ফেরানো যেত, তাহলে আমি সবার আগে আমার শৈশবের সেই সুখগুলো ফিরিয়ে আনতাম, যেখানে আমাকেও ঘিরে ছিল এক নিখুঁত পরিবার। আমি তো দিয়েছিলাম সুযোগ, চেয়েছিলাম আপনাকে একটা পরিবার দিতে। তাহলে কি সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল? এক মুহূর্তের জন্য থামলো এলিজাবেথ। এক ছটকায় চোখ জ্বলে উঠল প্রতিশোধের স্পৃহার দাবানলে। তবে চিন্তা করো না, এবার নিশানা ভুল হবে না। রিচার্ড তার ছেলের সুর ধরে হাসলো মৃদু শব্দে। জান চাই তোর বউ, যা কোরবান। শালার জীবন কবেই বা সুখ দিয়েছিল। ফাক ফাক ফাক। মটমট করছে তীক্ষ্ণ চোয়াল। আমার হাত কিন্তু একটুও কাঁপবে না, রিচার্ড কায়নাত। অথচ এলিজাবেথের হাত কাঁপছে থরথর করে, ট্রিগারে থেকে আঙুল সর যাচ্ছে বারবার। রিচার্ড ফিচেল হাসলো, হাতের বন্দুক নামিয়ে আনলো, তারপর শার্টের বোতাম খুলে বুকের বাঁ পাশটা উন্মুক্ত করলো। এলিজাবেথের চোখে চোখ রেখে বক্ষ পিঞ্জরের দিকে ইশারা করে শক্ত গলায় বলল, শুট মি রাইট দেয়ার। এলিজাবেথ স্তব্ধ। রিচার্ডের চোখে ভয় নেই, তবে আজ সেই চিরচেনা অগ্নিসংকোচও নিভে গেছে। শুধু আছে কিছু অনুচ্চারিত কষ্ট, যা এলিজাবেথ বুঝতে পারে না। ওর ঠোঁট অনবরত কেঁপে উঠেছে, ওই নৈশব্দে ভার সহ্য করতে পারছেন সে। আপনি তো চান আমি খুন হই, তাই না? রিচার্ড নিঃশব্দে ওর দিকে তাকায়, চোখে এক অদ্ভুত প্রশ্নের ঝলক তৈরি করলো। ইতালিতে সেদিন ইচ্ছে করেই আমার বালিশের নিচে ছুরি রেখে এসেছিলেন, তাই না? চেয়েছিলেন আমি নিজেকে বাঁচাতে খুন করি, আমার হাত দিয়ে রক্ত ঝরুক। রিচার্ড ধীর হাসে। প্রশ্নের মধ্যে উত্তর রেখে কেন প্রশ্ন করছো বোকা হরিণী আমার? একদম আমাকে এসব নামে ডাকবেন না। এলিজাবেথ আরো দৃঢ় কণ্ঠে বলে, সত্যি করে বলুন, আমার হাতে অস্ত্র তুলে দেওয়ার পেছনে আপনার কি উদ্দেশ্য? আপনি তো উদ্দেশ্য ছাড়া কিছুই করেন না। রিচার্ড সামনে ঝুঁকে আসে, কণ্ঠ খাদযুক্ত হয়ে উঠছে। উদ্দেশ্য কিছুই না, শুধু চাই তুমি আত্মরক্ষা শিখো। রক্ষা আমিই করব। এলিজাবেথের দেহ থরথর করে কাঁপে। রিচার্ডের দৃষ্টি আজ অন্যরকম, গভীর, একগুঁয়ে, দুর্বোধ্য। বুকের ভেতর শীতল একটা শিহরণ বয়ে যায় ওর। খুব ভয় হয় এলিজান, আমি না থাকলে কে রক্ষা করবে তোকে? দুনিয়া যে খুব নিষ্ঠুর। আমার যত ভয় সবই তোকে নিয়ে। পুরোপুরি অগ্রাহ্য করে গেল এলিজাবেথ। আমার মম কোথায়? আমি জানি না। একদম মিথ্যা বলবেন না। আমি জানি আপনি জানেন। সত্যি করে বলুন, আমার মম কোথায়? রিচার্ড নীরব, চোখে অদ্ভুত এক শূন্যতা, ঠোঁটে কোনো সান্ত্বনার ভাষা নেই। আমি কিন্তু গুলি চালিয়ে দিব। এলিজাবেথ শক্ত করে ট্রিগারে চেপে ধরে। রিচার্ড হাসে, একটা বাঁকা গভীর হাসি। খুনির রক্ত বইছে তোর শরীরে, তুই পারবি। এটা অবাস্তব কিছুই না। পায়ের নিচে জমিন যেন কেঁপে উঠছে। এলিজাবেথ তেড়ে গিয়ে চেপে ধরে রিচার্ডের গলার
কলার, ওর কণ্ঠে বিস্ফোরণ। কি বললেন আপনি? খুনির রক্ত? কি বোঝাতে চাইছেন? রিচার্ড দু হাতে ওর হাত চেপে ধরে। রিচার্ডের নিঃশ্বাস ছটফট করছে, শরীরে অসহনীয় উত্তেজনা। কি হলো? কথা বলছেন না কেন? তোমার ড্যাডকে তার পাপ তাকে গিলে খেয়েছে। এলিজাবেথের হাত ঢিলে হয়ে আসে, শরীর যেন ভেঙে পড়েছে। পিছু হটতেই রিচার্ড ওর পিঠে হাত দিয়ে আগলে নেয়। আমার ড্যাড পাপী ছিলেন? রিচার্ড আচমকা ওকে ছেড়ে দেয়, পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখে। মুহূর্তেই নিঃশ্বাসের সঙ্গে দোয়া ছড়িয়ে দেয় নীরব বদ্ধ ঘরে। তার নীরবতায় বলছে খুব ভয়ঙ্কর কিছু লুকাচ্ছে সে। আমার ড্যাড খারাপ ছিল। রিচার্ড নীরব এবারও। এলিজাবেথ সেখানেই স্থির হয়ে রইল, দৃষ্টি ঘোলাটে, নিঃশব্দে অশ্রু ঝরছে। ফোঁসফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চোখের পানি মুছে নিল সে। ঠোঁট কাঁপছে, তবুও কান্না দমিয়ে রেখে বলল, আমি মমের সাথে দেখা করতে চাই। রিচার্ড পেছন ফিরল, গভীর কণ্ঠে বলল, পারবে, খুব শীঘ্রই পারবে, তবে তার আগে আমার কথা শুনতে হবে। কি কথা? একটু পর আমাদের বিয়ে হচ্ছে। এলিজাবেথের চোখ বিস্ফোরিত হলো। দুর্বলতার সুযোগ নিয়ে বিয়ে করতে চাইছেন? আপনার মতো ধর্ষক আর খুনির কাছ থেকে আর ভালো কিছু আশাও করিনি। রেপিস্ট একটা। চিপে চিপে শব্দগুলো ছুড়ে দিল সে, সাথে একদলা থুতু মেঝেতে আশ্রয় পড়ল। রিচার্ডের ইচ্ছে হলো বলতে, আমার ছোঁয়ায় বিষ থাকলেও পাপ ছিল না। এক দেখাতেই তোকে মনে জায়গা দিয়েছিলাম। আমার শূন্য ঘরটা পূর্ণ করতে চেয়েছিলাম তোর অস্তিত্ব দিয়ে, কিন্তু তুই তো বোকা হরিনি। বোকারা কি বোঝে এই লুকোচুরির ভালোবাসা? সে শান্ত গলায় বলল, যাই বল, আজ বিয়ে হচ্ছে, আর তাছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। আমার সাহায্য ছাড়া মিস এলিসা কখনোই পাবে না তুমি। এলিজাবেথের চোখে আগুন জ্বালিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলল, আপনি এমন একটা পাপ যা কখনো জন্মানোর কথা ছিল না। তো অভিশাপ দাও। রিচার্ড ম্লান হাসলো। এলিজাবেথ দিতে দিতে শেষ করে দে, মুক্ত করে দাও আমাকে এই টানাপোড়েন থেকে। দীর্ঘশ্বাস ফেললো, ভারী তীব্র এক শ্বাস। অভিশাপ দিতে হয় না। কখনো কখনো কারোর জন্য নিঃশ্বাসটুকুও বোঝা হয়ে ওঠে। রিচার্ড কোনো জবাব দিল না। দরজার পাশে ছোট্ট টেবিল থেকে এক টুকরো টুকটুকে লাল শাড়ি তুলে নিল, সাথে আরেকটি ব্যাগ। এলিজাবেথ জুকড়ে উঠল। সে আজও বন্দি, ঠিক আগের মতোই। এতদিন সে জানতো সে এতিম, কিন্তু যখন জানতে পারলো তার মা বেঁচে আছে, তখনই হৃদয়ের এক কোণে আসার আলো জ্বলে উঠল। যেভাবেই হোক তাকে তার মাকে খুঁজে পেতে হবে, কারণ মাই একমাত্র পথ, যে পথ ধরে পৌঁছে যাবে তার ড্যাডের সত্যের কাছে। যে সত্য এতদিন অন্ধকারে ঢাকা ছিল। চাপা কষ্টে রিচার্ডের দেওয়া শেষ সম্বল চা, গলার চেইন একটানে ছিঁড়ে ছুঁড়ে ফেললো মেঝেতে। রিচার্ড তপ্ত শ্বাস ফেলল, ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। তাওয়ালের দিকে তার হাত বাড়াতেই এলিজাবেথ সরে গেল। কি করছেন? রিচার্ড থামলো না, একটানে গায়ের শেষ সম্বলটুকু খুলে নিল। আমার বউকে আমি নিজ হাতে সাজাবো। এলিজাবেথের শরীর শক্ত হয়ে এলো, অথচ বাধা দেওয়ার শক্তিটুকুও অবশিষ্ট রইল না। তার ভেতরে ঝড় উঠেছে, মাথায় হাজারো প্রশ্নের আঘাত। রিচার্ড সুকৌশলে উন্মুক্ত শৈলে শাড়ি পরিয়ে দিতে লাগলো। লাল টুকটুকে হাফ সিল্কের একটা শাড়ি, যার সবুজ পাড় জুড়ে ছোট্ট ছোট্ট স্টোন বসানো আর এমব্রয়ডারির কাজ। রিচার্ড কাঁধে আঁচল জড়িয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো নিচে, কুচি ঠিক করে দিতে। এলিজাবেথ মূর্তির মতো দাঁড়িয়ে হঠাৎই নিস্তেজ স্বরে বলল, ভাববেন না ছেড়ে দিচ্ছি। সুযোগ বুঝে সব কিছুর প্রতিশোধ নিব। সন্তান খুনের প্রতিশোধ থেকে শুরু করে সব কিছুর। স্বামী বলে আপনাকেও ছাড়বো না। রিচার্ড এক পলক মাথা তুলে তাকালো তার দিকে, তারপর নির্বিকার ভঙ্গিতে নিজের কাছে মন দিল। চিন্তা করো না, সকল প্রতিশোধ তুমি নিজেই নেবে। এলিজাবেথ চোখ কুচকে তাকালো। আপনি কি আমাকে আপনার কোনো নৃশংস খেলার গুটি বানাচ্ছেন? রিচার্ডের সেদিনের এবারও বলতে ইচ্ছে হলো, তুমি খেলার গুটি নাও, তুমি তার ভালোবাসা। 22 বছর পর তার জীবনে এসেছে শুদ্ধ প্রেম। রিচার্ডের সেদিনও এবারও বলতে ইচ্ছে হলো, কিন্তু কিছুই বলল না। ভালোবাসা প্রকাশ করলে কি তা সত্যি হয়? তার বাবাও তো বেশি ছিল ভালো, জান প্রাণ উজাড় করে দিয়েছিল, তবুও দিন শেষে লজ্জিত হয়েছিল ভালোবাসা নামক শব্দটার কাছে। ভালোবাসা গোপনই সুন্দর, ঢাকঢোল পিটিয়ে ভালোবাসা হয় না। কুচি ঠিক করে এসে উঠে দাঁড়ালো, তারপর নিচ থেকে সেই চেইনটা তুলে নিয়ে এগিয়ে এলিজাবেথের গলায় পরিয়ে দিল আবারও। এলিজাবেথ চোখ ভরা কান্নায় চাইল রিচার্ডের দিকে। রিচার্ড বুড়ো আঙুল দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে মৃদু হাসল। বিশ্বাস করো এলিজান, তুই আমার জন্য, আমি তোর জন্য বানানো।
প্রত্যুত্তর এলো না কোনো। রিচার্ড এলিজাবেথকে কোলে তুলে নিয়ে কাঠের টেবিলের উপর বসিয়ে দিয়ে নিজে মেঝেতে বসলো। শাড়ির পাটটা তুলে নিল ধীর হাতে। ব্যাগ থেকে বের করলো একটা ছোট্ট আলতা শিশি। নিখুঁত যত্নে ধৈর্যের সাথে আলতা পরিয়ে দিল পায়ে, সাথে পরিয়ে দিল একজোড়া পায়েল। সবশেষে গাঢ় করে চুমু খেলো সেই রাঙানো পায়ে। শিউরে উঠল অভ্যন্তরীণ আড়ষ্ট মেয়েটি। রিচার্ড ধীর গতিতে উঠে দাঁড়ালো। এলিজাবেথের চুলগুলো ছেড়ে দিল খোলা বাতাসে। এরপর ব্যাগ থেকে বের করলো সোনালি পাড়ের লাল দোপাট্টা। আলতো করে জড়িয়ে দিল তার মাথায়। যত্ন নিয়ে মনের স্বাদ অনুযায়ী সাজিয়ে নিল নিজের বউকে। তার বউ সুন্দর, এর বেশি কিছু দরকার নেই। সে মন ভরে কিছুক্ষণ দেখলো তার বউকে। হিংস্র চোখ দুটোতে আজ কি নিদারুণ কোমলতা। হঠাৎই রিচার্ড দু হাতের আঁচলে চেপে ধরলো ওর ভেজা গাল। শব্দহীন এক চুম্বন রাখলো কপালে। এক মুহূর্ত থেমে নিজের কপালে চেপে ধরলো এলিজাবেথের কপালের সাথে। এলিজাবেথ নিশ্চুপ নিঃশব্দে চোখের পানি ফেলে যাচ্ছে। আমি খুবই স্বার্থপর রেড। আমার বুকের পাঁজরের ভেতর হৃদয় বলতে কিছু নেই। আমি চাই কাঁদলে তুমি শুধু আমার কাছে কাঁদো, মরলেও আমার কাছেই মরো, যেন তোমার কাফনের কাপড় কেনার অধিকারও শুধু আমার থাকে। এতে যেন এলিজাবেথের কান্নার তোর আরো বেড়ে গেল। কেন জানি এই মেয়েটার কান্না শক্ত হৃদয় গভীরে ধাক্কা দিচ্ছে। নিজে ছাড়াতে থাকলো রিচার্ড। রোদ রাজ করলো তার নীল চোখে সাদা অংশ। থমকে যাওয়া মস্তিষ্ক ফিরে গেল সেই চিরচারিত পৈশাচিক আত্মায়। এক ঝটকায় চোয়াল চেপে ধরল এলিজাবেথের। আগুন জ্বললো কথায়, চোখ জলজল করলো প্রতিহিংসার অগ্নি। কাঁদবি না, একদম কাঁদবি না। বলছি না আমি সব কিছু ঠিক করে দিব। বাপের খুনিকে ধরতে চাস? তোর পায়ের নিচে এনে ফেলবো। মাকে চাই এনে দিব। তোর চোখে পানি আসার সমস্ত কারণ আমি উপড়ে ফেলবো। তুই কাঁদলে কাঁদবি শুধু আমার জন্য। আমার দেয়া ভালোবাসার যন্ত্রণায় কাঁদবি, আমার সন্তান প্রসবের যন্ত্রণায় কাঁদবি, আর আমি মরে গেলে এই তিনটা কারণ ছাড়া তুই আর কাঁদতে পারবি না। সংযম হারল এলিজাবেথ। এক ঝটকা ছাড়িয়ে নিল নিজের চোয়াল। অনিয়ন্ত্রিত ক্রোধে এক টানে ছিঁড়ে ফেললো রিচার্ডের শার্ট। অঝরে আঘাত করতে লাগলো তার বুকের উপর। হাউমাউ করে কাঁদতে থাকলো। রিচার্ড শান্ত বুক পেতে দিল মেয়েটাকে। হঠাৎ নরম হাতের থাবা পড়লো তার চোয়ালে। আপনি আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন, অনেক কষ্ট দিয়েছেন আমাকে। আপনাকে আমি মন থেকে কখনোই মাফ করতে পারবো না। এক গালে চর দেওয়ার পর রিচার্ড ঘাড় ঘুরিয়ে অপর গালটাও পেতে দিল। হতভম্ব হয়ে গেল এলিজাবেথ, কিন্তু থামলো না। একটার পর একটা চর বসাতেই থাকলো গালে। শেষে ক্লান্ত হয়ে মাথা গুঁজে দিল রিচার্ডের বুকে। হাজারি করতে লাগলো। রিচার্ড শক্ত করে চেপে ধরলো ওর মাথা বুকের সাথে। মেয়েটা একটু শান্ত হতেই কোমরের চাপ প্রয়োগ করে শূন্যে তুলে জানালার কাছে নিয়ে গেল সে। শেষ বিকেল, দিনের আলো ম্লান হয়ে এসেছে। একটা নতুন ম্যানশন। এটা নতুন ম্যানশন। এলিজাবেথ যখন এখানে এসেছিল তখন সে ছিল অচেতন। জানালা দিয়ে তাকিয়ে দেখতে পেল প্রাচীরের শেষ প্রান্তে বিশাল এক পুকুর। কিছুদিন আগেই তৈরি করা হয়েছে বোঝাই যায়। পুরো পুকুর জুড়ে ফুটে আছে পুরুষ পদ্ম। ঘাটটাও সুন্দরভাবে করা। আশেপাশে কেউ নেই, যেন পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন করে তৈরি করা হয়েছে এই জায়গাটা। নিঃসঙ্গ এক শান্তির আস্তানা। ভেজা চোখেও একরকম এক মুগ্ধতা কাজ করলো তার ভেতরে। বিস্মিত হয়ে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড আগেই তাকিয়েছিল তার দিকে। অত মন খারাপের সব বোঝাপড়া করবে সেখানে, কান্না পেলে করবে ওখানে বসে, গালি দিতে ইচ্ছে হলে সেটাও দেবে। তবু আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভুলে যাও ওয়াইফি। অপর মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়ে রিচার্ড কোলে তুলে নিল। রাগ, কষ্ট, বিস্ময় মিশেলে এলিজাবেথ আটকে গিয়েছিল। কিছু বুঝে উঠতে পারছিল না। স্টোর রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এলে চোখে পড়লো ম্যানশনের সাজ। এটা নতুন ম্যানশন। ম্যানশনটি গুমট হলেও আলোতে আবৃত ছিল। দেখতে অবিকল ইতালির রাজকীয় ম্যানশনের মতন হলেও কিন্তু তেমন ভয়ঙ্কর নয়। গুমট পরিবেশের সাথে রাজকীয় শৌখিনতা মিশে আছে। এলিজাবেথের চোখে সবকিছু গিলছিল। সিঁড়ি থেকে নামতে নাসো মুখোমুখি হলো রিচার্ডের। তার কোলে ইব্রাত, লাল টুকটুকে শাড়ি পরা। দুই বোনের চোখাচোখি হতে দুজনে লজ্জায় মুখ লুকিয়ে নিল স্বামীর বুকে। রিচার্ড অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। নাসো চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল রিচার্ডের ছেঁড়া শার্টের দিকে। রিচার্ড গলা খাসকি দিয়ে তড়িঘড়ি করে এলিজাবেথকে লিভিং এরিয়ায় কাজীর পাশে সোফায় বসে উপরে চলে গেল। লুকাস কাজীর পাশে দাঁড়িয়ে ছিল। রিচার্ডকে এভাবে ছুটে যেতে দেখে ছোট কামড়ে হাসল। তারা দুজনেই সুস্থভাবে
ফিরে এসেছে। লজ্জা লাল হয়ে আছে ইব্রাতের মুখ, সেই সঙ্গে অদ্ভুত এক সুখ অনুভূতি হচ্ছে এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে। যে লজ্জা লাল হয়ে আছে ইব্রাতের মুখ, সেই সঙ্গে অদ্ভুত এক সুখ অনুভূতি হচ্ছে এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়েছে সে, যেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। তাদের বিয়েটিও হয়েছিল কোনো পূর্ব বার্তা ছাড়াই, হঠাৎ করে। নাসও যখন সবকিছু রিচার্ডের কাছে সবকিছু জানা, রিচার্ড দেশে ফিরে দ্রুত তাদের জন্য সব ব্যবস্থা করে। গাড়িটি করে ইব্রাতকে মসজিদে নিয়ে গিয়েছিল। পরনের কাপড় পরে ইব্রাতকে কবুল বলতে হয়েছিল। প্রতিটি মেয়েরই শখ থাকে বউ সাজার, আর তেমনি ইব্রাতও ছিল। তবে নানান ঝামেলার কারণে সেই লাল চুকচুকে বউ সাজার হয়নি। মনের ইচ্ছে ছিল, কিন্তু কে জানতো সেই ইচ্ছে এমন হঠাৎই পূর্ণ হবে। রিচার্ড আগে ইব্রাতকে মেনশনে আনিয়ে রেখেছিল বিয়ের প্রস্তুতির জন্য। তবে সে কি জানতো বোনের বিয়ের প্রস্তুতির দায়িত্ব নিতে গিয়ে তাকেও নতুন করে বিয়ের প্রীতি বুঝতে হবে। তবে তা আবার বউ সেজে হঠাৎ করে নাসর লাল বেনারসি নিয়ে হাজির হয়েছিল। শুধু তাই নয়, সে নিজের হাতে সাজিয়ে দিয়েছে তার বউকে। ছোট্ট মনে এত খুশি কিভাবে ধরে রাখা যায়? এই খুশি ইব্রাতের গানের তালে তালে ভাগ করে দিতে ইচ্ছে হলো সুরে সুরে। দুরু দুরু বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি, নিজেরই কাছে নিজে আজ তাই অচেনা যে আমি, যেন বদলে গেলাম এক পলকে। নাসা ইব্রাতের পাশের সোফায় বসে নিজেও জামাই সেজে বসে পড়ল। তারপর সাদা শার্ট, চোখ মুখে কোনো লজ্জা ছায়নি। থাকবেই বা কেন? এটা তো তার প্রথম বিয়ে নয়। লজ্জা তো প্রথম বিয়েতেই থাকে। দ্বিতীয় বিয়ে মানেই সবার সামনে সুযোগ বুঝে বকে লুফে নেওয়া। তবে দুই বোনই বেশ লজ্জিত, কেউ কারোর দিকে তাকাতে পারছে না। হঠাৎ এলিজাবেথ অনুভব করলো কেউ তার শাড়ি ধরে টানছে। পেছনে ফিরে এসে দেখে মায়া তার শাড়ি ধরে টানছে। এলিজাবেথ চোখ কুচকে চমকে গেল, জলজল করে উঠল ছবল মেরে। মায়াকে কোলে তুলে নিল। মায়া এখন বেশ বড় হয়ে গিয়েছে। মায়াকে কোলে তুলে নিতেই কোথা থেকে গমগমে মিউ মিউ শব্দ আসতে থাকলো। চমকে গিয়ে এলিজাবেথ সামনে তাকে দেখলো মাফি হিংস্রভাবে ছুটে আসছে। মাফি যেই না লাফিয়ে আক্রমণ করতে যাবে, তার আগে রিচার্ড এসে এলিজাবেথের সামনে দাঁড়িয়ে গেল ঢাল হয়ে। মাফি রিচার্ডের পিঠে বাড়ি খেয়ে নিচেই পড়ে যায়। আবারও লাফিয়ে উঠে মায়াকে ছিনিয়ে নিল এলিজাবেথের কোল থেকে। এলিজাবেথ হতভম্ব হয়ে চোয়াল ফাঁক করে তাকিয়ে রইল ওদের দিকে। মায়া আর মাফি একে অপরের সঙ্গে মিশে গিয়েছে মুহূর্তে। রিচার্ড নাক কুচকে মনে মনে মাফিকে কয়েক দফা গালি দিয়ে এলিজাবেথের পাশে বসে পড়ল। শালা, আমার খেয়ে আমার বইয়ের উপরে লাফিয়ে পড়িস। এলিজাবেথ আমতা আমতা করতে থাকে। মায়ার পেট ফোলা কেন? কাজের পাশ থেকে লুকাস ঝাঁঝালো স্বরে বলে উঠল, পেটে বাচ্চা তাই পেট ফোলা। একটা মেয়ে মানুষকে কি এটাও বুঝিয়ে দিতে হয়? লোকা গরম চোখে তাকে মৃদু সতর্ক করলো রিচার্ড। লুকাস মিয়ে গেল। এলিজাবেথ আরেক দফা অবাক হলো, পরপর কয়েকবার চোখ গিলে বলল, ওদের এভাবে বর বউয়ের বেশে সাজানোর মানে কি? মায়া আর মাফি দুজনেই যেন আজ রাজকীয় কোনো পর্ব। মায়ার গায়ে গাঢ় খয়েরি রঙের এক লম্বা ফ্রক, পেছনটা গড়িয়ে পড়েছে, মাথায় ছোট্ট ছোট্ট ফুলের ছোট্ট একটা মুখোশ। আর মাফির আধার শরীরে সাদা পাঞ্জাবি উজ্জ্বলতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। রিচার্ড ওদের দেওয়ান মঞ্জিল থেকে এনেছে ঠিক তখনই যখন এলিজাবেথ ছিল বান্দরবানে। তাকবীর কখনো ওদের খোঁজও নেয়নি। এতদিন তারা ছিল রিচার্ডের কাছে। তার নির্দেশেই ইব্রাত ওদের এমন সাজিয়েছে যাতে এলিজাবেথ খুশি হয়। অনেকদিন পর দেখার কারণে ওরা কেউই চিনতে পারছে না এলিজাবেথকে। তাই দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে রিচার্ডের কোলে। রিচার্ড হাত বুলিয়ে দেয় ওদের মাথায়, অথচ চিবুক শক্ত। রিচার্ড পাশ থেকে একটা ছোট্ট সিলভার রঙের সানগ্লাস পরিয়ে দিল মাফিকে। মাফি সেটি পরতেই তার ভ্রু নাচানো ভাব। হুট করেই সে কেমন ভাব দেখানো শুরু করলো। পাশ থেকে ইব্রাত ছোট্ট করে বলল, আজ ওদেরও বিয়ে? কি বিয়ে ওদের? থমথমে গলায় লুকাস বলল, একটা বিড়ালেরও পেটে বাচ্চা থাকা সত্ত্বেও বিয়ে হয়। শুধু হয় নাই লুকাসের, আমার ছেলেমেয়েরা কি স্কুল কলেজে পড়বে না? লেখাপড়া দিন দিন যা কঠিন হচ্ছে, পরে তো উঠতে বসতে বাপকে ছাড়বে। কেউ গায়ে মাখল না লুকাসের কথা। রিচার্ড কাজীর থমথমে মুখের দিকে চাইল। ভদ্রলোকের মুখাবে স্পষ্ট ভয় ভরা, বুঝে যাচ্ছে তাকে তুলে আনা হয়েছে। কাজী সাহেব, বিয়ে পড়ান। রিচার্ডের কথা এলিজাবেথ মায়া মাফির থেকে মুখ ফিরিয়ে ওর দিকে চাইল। কি আশ্চর্য,
এই লোকটা শুধুমাত্র টাইজার আর ট্যাঙ্ক টপ পরে বিয়ে করবে? বিয়ে করতে এসেছে না মাসল দেখাতে এসেছে? এলিজাবেথ রিচার্ডের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছে, তার আগে রিচার্ড লুকাসের দিকে তাকে শাসালোকে। একদম অভিশাপ দেবে না। ভরকে গেল লুকাস। কিভাবে বুঝলো রিচার্ড? বুঝলে বুঝুক, 100 বার অভিশাপ দিবে। সে এখনো একবারও বিয়ে করেনি, আর এরা দেখো দুবার করে ফেলেছে। এমন মানুষকে অভিশাপ দিতে না তো কি পাপ্পা দেবে? লুকাস এক মনে পিড়পিড় করতে বক্তব্য থাকলো। বললেই হলো, 100 বার দিব। বউ তোদের ঘর থেকে বের করে দেবে শালারা।